দীর্ঘ ১৩ মাস পর যাচ্ছি আমার প্রাণের শহরে। যেই শহরে ছোটবেলা থেকেই আমি বড় হয়েছি। আর ওই শহর ছাড়া আমার অন্য কোথাও থাকতেও যেন ভালো লাগে না। ঢাকার থেকে আমার সবথেকে খুলনা থেকেই বেশি আমি আনন্দ পেয়েছি। হ্যাঁ, আমরা খুলনার দিকেই যাচ্ছি। আর আমার বাবার বাড়ি থেকে আমার কিছু সুইট মোমেন্ট গুলোই শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? খুলনা যাওয়ার কোনোভাবেই প্ল্যান আমাদের ছিল না। আমরা ভেবেছি নভেম্বর-ডিসেম্বরে যাবো। কিন্তু হঠাৎ করে একটা ইনভাইট চলে আসে। না গেলেই নয়। তার জন্য আমাদের খুলনা যেতে হচ্ছে। আর আমরা বুধবার সকালেই ঢাকায় এসে পৌঁছাই মেঘালয় থেকে ঘুরে এসে। আর বৃহস্পতিবারে সকালবেলায় রওনা দিচ্ছি খুলনার উদ্দেশ্যে। বুঝতে পারছেন আমাদের অবস্থাটা কতটাই খারাপ। আমরা ৬ টা রাত মেঘালয় এবং সিলেটে থেকেছি। আমাদের অবস্থা খুবই খারাপ। আসলে না গেলে নয়। এর জন্য মূলত আমরা যাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি পদ্মা ব্রিজের উপর থেকে। আগে খুলনা থেকে যখন ঢাকায় আসতাম, ভাইরে ভাই এত কষ্ট হতো। এমনও হয়েছে রাত্রে ঘাটে এসে বসে আছি ১০টা-১১টার সময়। তার পরের দিন সকাল ৬টা বা ৭টায় ফেরিতে উঠেছি। সারারাত ওই ঘাটে বসেছিলাম। এখন ৪ থেকে ৪.৫ ঘন্টায় আমরা দিব্যি বাসায় পৌঁছায় যাই। আমাদের কোনো প্রবলেমই হয় না। ব্রিজের উপরেও ওঠার পরে আব্বার কথা বেশি মনে পড়ছিল। আমরা হয়তো বছরে ৩-৪ বার যেতাম বড়াপ্পার বাসায়, মানে ঢাকায় আসতাম। আর আমার আব্বার প্রতি মাসে হয়তো ১ বার, ২ বার, ৩ বার এভাবে আসা হতো বিজনেসের কারণে। তখন আব্বার আসতে অনেক কষ্ট হতো, যেতে কষ্ট হতো। আর ব্রিজ তৈরি করা দেখে আমার আব্বা ভীষণ খুশি হয়েছিল। আর বলতো যে, "ব্রিজটা কবে উদ্বোধন করবে? আমি কি এই ব্রিজে উঠতে পারবো? আদৌ কি আমি উঠতে পারবো কিনা? আসলে এই সৌভাগ্য হবে কিনা?" এই ধরনের কথা বলতো আব্বা। আসলে এই সৌভাগ্য হয়নি। তার আগেই আব্বা মারা গেছে। আর এই ব্রিজটা দেখে আব্বার কথা ভীষণ মনে পড়ছিল। ওই দিনের কথা মনে পড়ছিল। বাসটা যেতে গোপালগঞ্জে কোনো একটা রেস্টুরেন্টের সামনে প্রায় ১৫-২০ মিনিটের একটা বিরতি দেয়। আর নামার পরে চোখে পড়ল এত সুন্দর মিষ্টি। আসলে আমি যাতায়াত পথে আমি কখনো আমার মনে পড়ে না আমি কোনো মিষ্টি খেয়েছি। কিন্তু এই মিষ্টিগুলো এতটাই লোভনীয় লাগছিল, না খেয়েই পারলাম না। দইটাও অসম্ভব সুন্দর ছিল। তারপরে আমরা সোনাডাঙ্গা থেকে নেমেই আমরা চলে আসছি নিরালায়। নিরালায় এসেছি যেহেতু জামাই যাবে শ্বশুরবাড়ি, মিষ্টি তো অনেক প্রকার নিতেই হবে। তাই নিরালার ভালো একটা মিষ্টির দোকানে নেমেছি। আমরা এই দোকান থেকেই আমরা বেশিরভাগ সময় মিষ্টিটা নিয়ে থাকি। তাই এখানে এসেছি অনেক রকমের মিষ্টি নেওয়ার জন্য। আমার বর এখানকার সরপুরিটা ভীষণ পছন্দ করে। তার জন্য সরপুরি নিয়ে আসছি। আর আমাদের বাসায় চলে আসছি। আমার ভাগ্নি আর আমি ২ জনে একই রকম ড্রেস পড়েছি, একই কালার সবকিছুই। একই রকম ড্রেস পড়াতেই অনেকে কনফিউজড হয়ে যাচ্ছিল এবং অনেক মজার ঘটনা ঘটছিল। আমার বাচ্চায় এবং এমনকি আমার বড়ও কনফিউজড হয়ে যাচ্ছিল যে কে তার ওয়াইফ বা কে তার মা, কে তার আপি। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করেই দেখেন আমার বরকে কত সুন্দরভাবে হাত ধুয়ে দিচ্ছে আমার ভাবি। পরম যত্নে ভাবি তার নন্দায়ের হাত ধুয়ে দিচ্ছিল। আমার বর তো এখানে ভীষণ খুশি হচ্ছিল এবং অনেক কথাই বলছিল যে, "কি এমন হাতে আছে যেটা এত ভালো করে ধোয়াতে হবে?" আমার ভাবিও বলছিল যে, "জামাই কখনো পোড়ানো হয় না।" যাই হোক আমরা সবাই খুব মজা করছিলাম। আর আমার বাচ্চাটার কত সুন্দর লাগছে এখানে দেখেন। অনেক কিউট লাগছিল ইরামণিকে। আমরা ঐদিন রাত্রেই চলে যাই। বাসা থেকে যেহেতু রাজমহল একদমই কাছে, তাই আমরা ভাগনা-ভাগ্নি জুস খাওয়ার জন্য চলে আসি রাজমহলে। রাজমহল ফুড কোর্টে আগে যে কি পরিমাণে খেয়েছি বলার মতন না। বিয়ের পরে আসলে বাবার বাড়ি আসা হয় না তেমন। এখানে এই যে অনেকদিন পর এসেছি, ভেবেছি কিছু খাবো। কিন্তু আমার ফোনটা যে আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না। আরো বাইরে বৃষ্টি পড়ছিল। তাড়াহুড়া করে জুস নিয়ে আমরা চলে যাই। তারপরের দিন সকালবেলা ছানা জিলাপি নিয়ে আসছে। অনেকদিন পর ছানা জিলাপি এবং রুটি খেয়েছি। অনেকদিন পর এই মিষ্টিটা খেয়েছি। আমরা সন্ধ্যার পরে ৭ নম্বর ঘাটে ঘুরতে গিয়েছিলাম। সেখানে একটা ট্রলার ভাড়া করেছি। রাত হয়ে গিয়েছিল বিধায় এজন্য আর ভিডিও করতে পারিনি। নদীর পাড়ে বসে বেশ কিছুটা সময় পার করেছি। আর আমাদের চেহারাটা দেখেন কেমন বিধ্বস্ত লাগছে। মনে হচ্ছে অনেক ক্লান্ত আমরা, অনেক ক্লান্তির ছাপ রয়েছে। যেহেতু অনেক ঘোরাফেরা করেই তারপরে আমরা আবার খুলনাতে এসেছি। এখানেও
অনেক ঘুরছি। আর আমার বরের বার্থডে উপলক্ষে আমরা একটা কেক নিয়েছি যে তার বার্থডেটা তার শ্বশুরবাড়ি সেলিব্রেশন করব এর জন্য। তারপরে কেকটা নিয়েই চলে গিয়েছি আমরা জিরো পয়েন্টে। আসলে জিরো পয়েন্টে অনেকদিন আমার চুই ঝালের গরুর মাংসটা খাওয়া হয় না। আমি যে কি পরিমাণে মিস করছি আসলে আমি কাউকে বলেও বোঝাতে পারবো না। এদিকে ৭ নাম্বার ঘাট থেকে বেশ কয়েকটা কদবেল নিয়ে আসছি। আমার কদবেলটা খেতে, খেতে একদমই শেষ হয়ে আসছে, কিছুই নেই। আর এখানে আসার পরে এখানে আমার একজন পরিচিত আছে, তাকে খুঁজছিলাম যে সে ভাইয়াটা থাকলে আমাকে মাংসটা অনেক ভালো দিবে। কিন্তু তাকে আমি খুঁজেই পাচ্ছিলাম না। যাই হোক আমরা এসেছিলাম প্রায় 8:30 9টার সময়, তখন ভালো মাংস নেই। এখানের মাংস আমাদের একদমই পছন্দ হচ্ছিল না। তাই পরে আরেকটা বোল নিয়ে আসছে। দেখেন এই গামলায় মাংসগুলো নিয়ে আসছে। আমাদের পছন্দ অনুযায়ী আমরা কিন্তু এখান থেকে মাংস নিতে পারবো। আমি মাংসটা পছন্দ করে দিচ্ছিলাম, সেই অনুযায়ী কিন্তু তারা মাংস দিচ্ছে। আর আমি বলছিলাম চুই ঝালটা একটু বেশি করে দিতে। কারণ এখানকার চুই ঝালের মাংসর যে এত বেশি মজা, চুই ঝালটা খেতে যে এত মজা লাগে আমি অনেক জায়গায় খেয়েছি। বিশ্বাস করেন আমাদের খুলনার জিরো পয়েন্টে চুই ঝালের মতো অন্য কোথাও খেয়েও আমি শান্তি পাইনি। এই মাংসগুলো পার্সেল করে আমরা ঢাকায় নিয়ে যাচ্ছি। আমরা নিয়েছিলাম মোট ৪ পিস। এক পিসের দাম পড়েছে ৳১৭০ করে। আর আগে আমরা ১ পিস খেতাম মাত্র ৳৬০ করে। তারপরে ৳৭০, ৳৮০ এভাবে করে দাম বাড়তে, বাড়তে এখন ৳১৭০। যাই হোক জিনিসপত্রের যে পরিমাণে দাম বেড়েছে এগুলো তো দাম বাড়বেই। আর তারপরে বাসায় এসে আমার বরের জন্য যে একটা কেক নিয়ে আসছি সেটাই কাটছিলাম। এটা সরাও কাটি। হ্যাঁ বাবা ধরো, বাবা ধরো। ধরো ধরো মামা, হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। নাও। ওরে বাবা, বিসমিল্লাহ। এই বার্থডেটা সেলিব্রেশন করার কথা ছিল কোথায়, এখন আমরা কোথায় করছি। এটা করার কথা ছিল ঢাকাতে, আমি কেক বানাবো সেটা দিয়ে। এখন আমরা বাবার বাড়িতেই বসে কেকটা কেটে নিলাম।